আজকে দুপুরের রান্না হচ্ছে ডিম তিল পোস্ত, আর তার সাথে রয়েছে সাদা পোলাও। এটা কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও না, এটা হচ্ছে কোলাম চালের পোলাও। আর পোলাওটা বানানো হয়েছে একদম বাসন্তী পোলাওয়ের মতো করে। তো দেখো উপরে বেরেস্তাটা রয়েছে, আমি সেটা মিশিয়ে নিচ্ছি আর টেবিলে চলে এসেছি প্লেট নিয়ে। তো আজ হচ্ছে সাদা পোলাও আর তার সাথে রয়েছে ডিম তিল পোস্ত। ডিম তিল পোস্ত এই কারণ এর মধ্যে তিলটা মানে সাদা তিলটা হচ্ছে বেশি, পোস্তটা একটু কম, সর্ষে বাটা তার চেয়েও কম, আর কাজু বাদাম দিয়েছি 4টে। তার সাথে আজকের যে পোলাওটা রয়েছে, এই পোলাওটার মধ্যে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে এই পোলাওটা কিন্তু কোনো গোবিন্দভোগ চালের পোলাও না। দেখলে মনে হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও, কিন্তু এটা গোবিন্দভোগ চাল না, এটা হচ্ছে কোলাম রাইস। এখানে গোবিন্দভোগ চাল মানে পিওর গোবিন্দভোগ চাল 130 টাকা করে কেজি। আর কোলাম রাইস একদম গোবিন্দভোগের মতন দেখতে, কিন্তু গোবিন্দভোগের ওই ফ্লেভারটা কিন্তু এর মধ্যে নেই। তো কোলাম রাইস তো বিভিন্ন দামের হয়, 60-65 টাকা থেকে শুরু হয়, এটা হচ্ছে 80 টাকা দামের কোলাম রাইসটা, যেটা আমি রোজই এখন খাচ্ছি, ডেলি খাচ্ছি। তো আমি সেটা দিয়ে আজকে পোলাও বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব যেটা খেতে কেমন হয়েছে। যেহেতু এমনি চাল তাই ঘিটা আমি একটু বেশি দিয়েছি, কিন্তু বিশ্বাস করো পোলাওয়ের ওই যে সুন্দর ফ্লেভারটা গোবিন্দভোগের, সেটা আমি খুব মিস করছি। খেতে কেমন হয়েছে সেটা এবার আমি তোমাদেরকে বলবো। এটা ঘুরিয়ে নি থালাটা। পোলাওয়ের মধ্যে কাজু বাদাম তো খুবই ভালো লাগে, কেমন লাগছে বলেন? ভালো লাগছে ডিম ইয়েটা দিয়ে খেয়ে, ভালো লাগছে ডিম কষাটা দিয়ে। এবার আমিও খেয়ে দেখবো। হুম, অসম খেতে হয়েছে, দারুণ লাগছে, দারুণ। এমনিতেও কোলাম রাইস ফাটাফাটি খেতে লাগে, ফাটাফাটি, কিন্তু পোলাও করে খুব ভালো লাগছে। আর এটা কিন্তু স্টিম রাইস, না সেদ্ধ চাল না আতপ চাল, এটা হচ্ছে স্টিম রাইস, দারুণ লাগছে। হুম, তার সাথে এই ডিম তিল পোস্তটা আমার জন্য একদম শুকনো শুকনো করে করেছি, অসাধারণ লাগছে। একটু লেবু মাখলে ভালো লাগতো। আমি একটু গরম মশলাটা বেশি দিয়েছি আর একটু ঘিটা দিয়েছি, কারণ এর মধ্যে থেকে তো আলাদা করে মানে গোবিন্দভোগের মতো গন্ধ বেরোবে না। হুম, লাল লাল ডিমগুলো আছে না, ওগুলো। এই ডিমের কুসুমগুলো খুব সুন্দর দেখতে হয়, হলদে, আর টেস্টও খুব ভালো হয়, একদম হাঁসের ডিমের মতন দেখতে হয়। হুম, দারুণ হয়ে যাবো। হুম, খুব ভালো হয়েছে। আগের দিন তোমরা একজন বলেছো, তোমরাও ব্যাঙ্গালোর মানে তুমিও ব্যাঙ্গালোর থেকে আমাকে দেখছো, তুমিও কোন চাল খাও বলো, আর তুমিও পারলে একবার কোলাম রাইস দিয়ে করে খেও, খুব ভালো লাগবে। হুম, গোবিন্দভোগ চালের গন্ধ কিন্তু পাবে না। হুম, এই যে ডিমটা কুসুমটা দেখো পুরো হলুদ। হুম, হুম, দারুন। তোমাদের মধ্যে একজন আমার বিয়ের ফটো দেখতে চেয়েছো, দেখাবো খন। আমার বিয়ে কিন্তু একদম ওই পুরোহিত ডেকে, তারপর কি যেন বলে যাগযজ্ঞ করে, ওরকম করে কিন্তু আমার বিয়ে হয়নি, আমাদের বিয়েটা রেজিস্ট্রি ম্যারেজ করে হয়েছিল। দু বাড়ির লোক রেজিস্ট্রি ম্যারেজ করে আমার বিয়ে হয়েছে। আমার বিয়ের 9 বছর আগে আমার দিদির বিয়ে হয়েছিল।
বিশাল জাঁকজমক করে বিয়ে হয়েছিল। 3 দিনের জন্য একেবারে বাড়ি ভাড়া নিয়ে সে বিশাল আয়োজন, ফটো ফটো তোলা, ভিডিও করা, সবকিছু হয়েছিল। হুম, এটা ডিমের মধ্যে লঙ্কা, এটা মেখে নি। তো ওই সময় যা খরচা হয়েছিল আমার দিদিভাইয়ের বিয়েতে, ওই দেখে আমার মানে ইচ্ছা ছিল যে আমি এত জাঁকজমক বিয়ে করব না। আর আমি এমনিতে ওই পুরোহিতদের বিয়ে ঠিয়ে আমি আমার লাইফে মানি না, বিয়েই আমি করবো না ভেবেছিলাম। আগেই বলেছি, আমার বিয়েটা জাস্ট অয়নকে পেয়েছি তাই বিয়ে করেছি, তাই আমি বিয়ে করবো কোনোদিনও ভাবিনি। আর যদিও বিয়ে করি ওরম জাঁকজমক করে, তো বিয়ে আমি করবো না এত পয়সা খরচা করে। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর আমার মা স্কুল টিচার। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই আমার বাবা মারা যায়। আমার বাবা পাটনাতে ট্রান্সফারও হয়ে গিয়েছিলেন। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমরা যেভাবে বড় হয়েছি, আমার বাবা বেঁচে থাকলে হয়তো যে সচ্ছলতাটা আমরা পেতাম সেটা আমরা পাইনি, তাই না? আর আমার এটাই খুব মনের মধ্যে ছিল যে আমার মা একজন স্কুল টিচার, আমি বিয়েটা খুব সিম্পল ভাবে করব। যদিও তাতে আমার মায়ের খুব আপত্তি ছিল, বিশাল আপত্তি। কিন্তু ওই যে আমার জেদ, দুনিয়ার 90% লোক যেদিকে যায় আমি সেদিকে যেতে পছন্দ করি না। কি হবে ওরকম ভাবে বিয়ে করে, কতগুলো লোকের বিয়ে টিকছে? তো আমি সব যুক্তি ফুক্তি দিয়ে দিয়েছি। আবার তারা একটু করে নিও। তো এই কারণে আমার মেন বেসিক মানে হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজটাই হয়েছিল। তো এর অনেক গল্প আছে। ওখানে আমার এক দাদু ছিল, যে দাদু একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, পাড়ার দাদু। কিন্তু আমাকে উনি ভীষণ ভালোবাসতেন। কেন ভালোবাসতেন সেটা আমি আজকে বলবো না, আমি পরে একদিন বলবো, পরের দিনই হয়তো বলবো খেতে খেতে। আজকে শুধু বিয়ের কথাটুকুই বলবো। তো ওই দাদু আমাকে এত ভালোবাসতেন আর আমি ওনাকে খুব মানতাম। তো দাদুর কাছে মা চলে গিয়েছিল। মা বলছে ও তো ওইভাবে বিয়ে করতে চাইছে না। এদিকে বাড়িতে তো সবাই ওইভাবে বিয়ে দিতে চাইছে। আর আমাকে জানে আমি একবার না মানে না, হ্যাঁ করাতে পারবে না। আমাকে অনেক বুঝিয়েছে, লোকজন আসবে না, লোকজন নিয়ে আমি না, কাউকে ডাকতে হবে না। আর মা কোনো কিছু হলেই দাদুর কাছে চলে যেত, বলছে আপনি একটু বোঝান। আর ওনাকে কাকামণি কাকামণি করে ডাকতো। ঘটি পাড়া বললাম না, সব ঘটি। আর ওদের ডাক খোঁজ এত সুন্দর না, তা মা বলতো কাকামণি, আমি বলতাম দাদুমণি। তা দাদুর কাছে মা গেছে, কি বলছে ওকে একটু বোঝান। দাদু বলছে ও যখন একবার বলেছে করবে না, ওকে বোঝানো খুব চাপের, তবু আমি একবার যাবো। আর দাদু কিন্তু ব্রাহ্মণ। তখন দাদু এসে আমাকে বলেছিল, তুই যেরকম ভাবে বিয়ে করতে চাইছিস সেরকম ভাবেই বিয়ে হবে। শুধু দুটো বাড়ির অল্প অল্প 5টা 5টা লোক আসবে, একদম ঘরের লোক, ঘরে বসেই হবে, মানে বাড়িতেই হবে, কোনো জাঁকজমক হবে না, কারণ আমার জাঁকজমক করার একদম ইচ্ছে ছিল না। দাদু বলছে কোনো জাঁকজমক হবে না, শুধু তোদের 4টে হাত আমি এক করে দেবো। আর ওই যজ্ঞ মজ্ঞ কিচ্ছু করতে হবে না, সামনে অগ্নি জেলে আমি তোদের হাত এক করব। আর তোরা যেরকম রেজিস্ট্রি ম্যারেজ করবি কর, কোনো অসুবিধা নেই। আর আমাদের অনেক রাত্রে মনে আছে সেই বিয়ের ইয়ে পড়েছিল, অনেক রাত্রে 12টা পরে, একটা এরকম পরে, একটার কাছে। তো দাদু সেদিন না খেয়ে আমার জন্য বসেছিল, ওই বুড়ো মানুষটা। তো যাই হোক, দাদুই রাত্রিরে আমাদের 4 হাত এক করেছিল। আর আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেই মানে বিয়েটা করেছিলাম বাড়িতে। আর আমি তোমাদেরকে বলেইছি, তারপরের পরের দিনই আমরা পন্ডিচেরিতে চলে আসি। আমরা ফ্লাইটেই পন্ডিচেরিতে আসি, সেই সময় তো ডাইরেক্ট ফ্লাইট ছিল না পন্ডিচেরিতে। এখন অবশ্য হয়েছে কিনা জানি না, তখন আমরা চেন্নাইতে এসেছিলাম, তারপর পন্ডিচেরিতে বাই কার এসেছিলাম।
আমার জীবনে সবকিছু একটু অন্যরকম। ওর জন্য তো বলি আমি আমার লাইফের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ সেই সময় আমি একদম চাইনি আমার মায়ের অতগুলো টাকা খরচা হোক আমাদের বিয়েতে। তাতেও 100 জন লোক এসেছিল, মানে নিজেদের মধ্যে, আমাদের তো ফ্যামিলি অনেক বড়, আমার অয়নের 100 জন লোক এসেছিল। আর 5 মাস বাদে আমার বন্ধুরা ওখান থেকেই ফোন করেছে যে যখন আসবি না এখানে আমাদের খাওয়া, এসে খাওয়া। তখন আমরা বুঝলাম যে না, একটা পার্টি দিতে হবে। তো আমরা 5 মাস বাদে এসেছিলাম কলকাতায়, এসে একটা পার্টি দিয়েছিলাম, বিয়ের পার্টি। তো তখন সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। তখন ওই 300-300 মতন লোক এরকম এসেছিল, বাড়ি ঠাড়ি ভাড়া করে তখন আমরা আয়োজন করেছিলাম। আমি কোনো কোনো জিনিস একদম মানি না। এই আজকের দিনটা স্পেশাল, এত স্পেশাল যে আমাকে খরচা করে স্পেশাল বানাতে হবে। আমি যেন সারাটা জীবনই ভালো থাকতে পারি, একটা দিন স্পেশাল বানিয়ে কি করব? এটা আমার মতামত। সব অ্যাটাক করতে চলে আসবে আমার উপরে কমেন্ট সেকশনে। এটা আমার মতামত, আমি আমার জীবনে তাই অ্যাপ্লাই করেছি। তোমরা করো না, তোমাদের কত পয়সা, বাবা মার অনেক পয়সা, তোমরা সেই পয়সা খরচা করো, যা খুশি করো তোমাদের লাইফে, কে বারণ করেছে? আমাকে আবার অনেকে বলে এটা তুমি বলবে না, তুমি এটা করলেও বলবে না। কেন বলবো না? আমার চ্যানেল, আমি যা খুশি বলবো। এখানে আমার মতামত দেবো না, কোথায় গিয়ে আমার মতামত দেবো বলো? তোমার চ্যানেলে গিয়ে তো আমি মতামত দিতে পারবো না। আর এই স্বাধীনতা আমাকে আমার দেশ দিয়েছে, ইউটিউব দিয়েছে, কেন করবো না আমি? আমি আমার নিজের কথা বলতে পারবো না? যা বাবা, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের 16 বছরের বিবাহিত জীবন আমরা খুব সুন্দর করে কাটিয়েছি। আমাদের যা করতে ইচ্ছে হয়েছে আমাদের দুজনে আমরা তাই করেছি। আমরা ভালো থেকেছি। আমরা একদিনের আনন্দটাকে, একদিনের মহারানী সারা জীবনের নকরানী, আমি সেটা, আমার সেটা মানে আমার মধ্যে ওটা চলতো, তাই আমার লাইফে আমি ওটা অ্যাপ্লাই করিনি। তো আমার আমার বিয়েতে ওই প্রচুর জাঁকজমক, প্রচুর ফটো অ্যালবাম। তারপর আমাদের সময় না এত ইয়ে ছিল না। আমার দিদির সময় কিন্তু একেবারে ফটো তোলা হয়েছিল, ফটোগ্রাফি করা হয়েছিল। তারপর সেই সময় ওই সিডি ছিল, মানে আছে গোল গোল, মানে ভিডিও টিডিও করা হয়েছিল। আমার বিয়ের সময় সিম্পল ফটো তোলা হয়েছিল। তখন তো আমাদের বিয়ের সময় তো স্মার্টফোনও ছিল না। তো আমাদের এক বন্ধু এসে আমাদের কিছু ফটো তুলে দিয়েছিল। আমাদের একটা ক্যামেরা ছিল, কোডাক ক্যামেরা, ওইটাতে মানে তুলে দিয়েছিল। আমরা আলাদা করে কোনো ক্যামেরাম্যানও পর্যন্ত আনাইনি। আমার মায়ের খুব দুঃখ ছিল যে তোর বিয়েটা এইভাবে করলো, মানে করা হলো না। তো আমি বলেছি মা তুমি দুঃখ পেও না, পয়সা করি তোমার কাছে রাখো, তোমার বুড়ো বয়সে সাহায্য করবে। সবই কি তুমি খরচা করে দেবে নাকি? আমরা কি পৃথিবীতে এসেছি তোমার মেয়েরা তোমার শুধু পকেট থেকে টাকা পয়সা খসানোর জন্য, শুধু মেয়ে সন্তান হয়েছে বলে? তো এটা আমার নিজস্ব মতামত, তো এটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি। তো আমি ফটো তোমাদের, আমার কাছে যা আছে আমি একটা তোমাদেরকে দেখাবো ফোন। আর এর সাথে সাথে আমি আরেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি জানি না এটা কাকতালীয় না এর মধ্যে কোনো ব্যাপার আছে, না সত্যি এটা কোনো কোইন্সিডেন্স, আই রিয়েলি ডোন্ট নো। আমার বিয়ের যে টাইমটা পড়েছিল না, ওটা হচ্ছে 12টার পরে পড়েছিল। এই যে অয়ন বললো 1টা-1:30টার সময়। আর আমার রেজিস্ট্রিটা হয়ে গিয়েছিল তোমার 6টা-6:30টার সময় আমার রেজিস্ট্রি হয়ে গেছে। লোক এসেছিল বাড়িতে, এসে অয়নের বাড়ির লোক সই করেছে, আমার বাড়ির লোক সই করেছে, রেজিস্ট্রি হয়ে গেছে। আর রাত্রের বিয়েটা তো আমি বললাম দাদু নিজেই মন্ত্র পড়ে আমাদের বলেছিল দুটো হাত এক করবে, তো সেই জন্য দাদুই সব ব্যবস্থা করেছিল। যখন 12টা-12:30 বাজে না, এমন একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়িতে, আমাদের ঘরে, সিঁড়ি ঘরে পুরো প্রজাপতি প্রজাপতিতে ভরে গিয়েছিল। অয়ন হাসছে, মনে আছে তোমার? আমি না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এত প্রজাপতি, মা, সবাই মিলে, আমার বড় মাসি, কারণ তখন তো অলরেডি অনেকেই বাড়ি চলে গেছে, খেয়ে দিয়ে চলে গেছে, নিজেদের আত্মীয় স্বজন কিছু লোকই এসেছিল অয়নের দিক দিয়ে, আমার দিক দিয়ে, তারা চলে গেছে। রাত্রির বেলা আমি পুরো অবাক, এত প্রজাপতি কোথা দিয়ে এলো?
শয়ে শয়ে প্রজাপতি, শয়ে শয়ে প্রজাপতি, মথ নয় কিন্তু প্রজাপতি, নীল রঙের, লাল রঙের, হালকা অ্যাশ কালারের, কত প্রজাপতি পুরো দেওয়ালে, একটা দেওয়ালে পুরো উপর থেকে নিচ অব্দি ভরে গেছে। সন্ধে গেল, রাত গেল, কেউ এলো না। যখন আমাদের বিয়ের টাইমটা পড়েছে না 12টার পরে, কোথা দিয়ে এসে আমাদের ঘরের মধ্যে ঢুকে বসে গেছে। সেই দেখে না আমার দাদু, মানে ওই দাদু বলেছিল তোদের বিয়েটা, আমার দাদু, আমি পরে তোমাদের একদিন বলবো সব গল্প, দাদু বলে তোদের বিয়েটা রাজ্যটো। তো যাই হোক, এই হচ্ছে গল্প। খেতে খেতে যতটুকু গল্প করা যায়। তো ওই দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তো আবার তখন অত বুঝতাম না, আমার প্রজাপতি গুলোকে তাড়াচ্ছে, যা যা হুস হুস। তারপরে বলছে না না তাড়াস না, হাত। আমি এটা মানতাম টানতাম না। আমি দূর, ঘরের মধ্যে কত প্রজাপতি ঢুকে পড়ছে, এই বাবা এরা কারা, কোনোদিন জীবনে এত প্রজাপতি তো ঢোকেনি, এখানে তো কোনো প্রজাপতির চাষও হচ্ছে না কোথাও। আমি ভয় পেয়ে গেছি। ছোট সাইজের প্রজাপতি, বড় প্রজাপতি, কোথা দিয়ে এলো এত প্রজাপতি? আর রাত্রির 11টার পর 12টার সময়। আর আমার বিয়েতে আমার খুব ইচ্ছে ছিল, যতই আমি নিজে দেখে বিয়ে করি, যে আমাদের বিয়ের কুষ্টিটা মেলাবে দাদু, দুজনের কুষ্টি মিললে তবেই বিয়ে করবো। আমি অয়নকে বলে দিয়েছিলাম, মেলে তোমাকে যতই ভালোবাসো আমি বিয়ে করবো না। সে আমার কুসংস্কার বলো, কুছবি বলো, আমি আমার লাইফে এটা করবো না। সেই গল্প পরের দিন বলবো।